আজকের লেকচার হচ্ছে আইডেন্টিফাইং পিসি পার্টস, ফাংশন এবং কিছু কমন টার্মিনোলজি আছে পিসির সাথে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর কি। এগুলো ম্যাক্সিমামই তোমাদের জানা আছে, জাস্ট একটু রিভিউ করা, কিছু কিছু নতুন জিনিস আসবে, খুবই কম। এইখানে মূলত পার্সোনাল পিসির যে কম্পোনেন্টগুলো আছে সেগুলা, এবং একটার সাথে আরেকটা কীভাবে কানেক্ট করা হয়, ছোটোখাটো ফাংশন আর কিছু কমন টার্ম আমরা আলোচনা করব। দেখো, একটা পিসির এক্সটার্নাল কম্পোনেন্ট কী কী থাকে তোমাদের জানা আছে, তারপরও যেটা সাধারণত আমাদের কাছে ভিজিবল, এক্সটার্নাল কম্পোনেন্ট বলতে যেটা আমাদের কাছে ভিজিবল, এন্ড ইউজারের কাছে ভিজিবল, সেটা হচ্ছে এক্সটার্নাল কম্পোনেন্ট। সাধারণত কেস, মনিটর, কিবোর্ড, মাউস, এগুলো হচ্ছে এক্সটার্নাল কম্পোনেন্ট। ঠিক আছে তো? এখন যদি মানে বলে যে একটা শর্ট নোট লেখো, শর্ট নোট অথবা একটা কোশ্চেন থাকলো যে পিসি পার্টসের উপরে একটা শর্ট নোট লিখতে 10 মার্ক দিয়ে, তাহলে সবগুলো কম্পোনেন্ট, ইনপুট আউটপুট সবগুলো ডিভাইস লিখে ছোট ছোট করে বর্ণনা লেখা, কোনো ছবি টবি আঁকা রাখবে না। দেখো কেস কিরকম দেখতে সেটা আমরা সবাই জানি। একটা বক্সের মধ্যে যেখানে ইন্টারনাল কম্পোনেন্টগুলো থাকে, ইন্টারনাল কম্পোনেন্টগুলো যে বোর্ডের মধ্যে বা যে কেসের মধ্যে থাকে, বক্সের মধ্যে থাকে, সেগুলো হচ্ছে সে বক্সটার নাম হচ্ছে কেস। এটা দেওয়ার কারণ হচ্ছে যে ডেব্রিজ বা ডাস্ট থেকে যাতে ইন্টারনাল কম্পোনেন্টগুলোকে প্রোটেক্ট করে। তারপর মনিটর মেইনলি মেইন আউটপুট ডিভাইস, কম্পিউটারের মেইন আউটপুট ডিভাইস। তারপরে কিবোর্ড এক্সটার্নাল কম্পোনেন্টের মধ্যে মেইন ইনপুট ডিভাইস যদি ধরি তাহলে কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস, যদি ধরি তাহলে কিবোর্ড হচ্ছে মেইন ইনপুট ডিভাইস। তারপরে দেখো মাউসও যদি গ্রাফিক্স বা পিকচার এই ধরনের পিসিতে আমি ইউজ করি, মাউস ছাড়া কিন্তু কিবোর্ড দিয়েও কাজ করা যায়। কাজটাকে ফাস্টার করার জন্য, বিশেষ করে গ্রাফিক্স যখন পিসি রেজুলেশন যত বেশি হবে, সেই ক্ষেত্রে মাউসের প্রয়োজনটা তত বেশি পড়বে, কারণ গ্রাফিক্সের সাথে এই যে কার্সারের মুভমেন্ট ডিপেন্ড করে। তো সেই ধরনের পিসির ক্ষেত্রে মাউসও একটা মেইন মানে ভাইটাল ইনপুট ডিভাইস। এরপরে আসছি ইন্টারনাল কম্পোনেন্ট হচ্ছে যেটা ভিতরে কাজ করে, আমরা দেখতে পারি না। ইন্টারনাল কম্পোনেন্ট বলতে কেজের মধ্যে থাকে, তা সেগুলো আমরা দেখাবো আর কি। এবং প্রত্যেকটা কম্পোনেন্ট আমাদের জানা উচিত এই জন্য যে আমরা সবসময় যে লেভেলে কাজ করি, যেখানে পড়ালেখা করতেছি, এই সবসময় দেখা যাচ্ছে অফিসিয়াল হোক, প্রফেশনাল লাইফ হোক, স্টুডেন্ট লাইফ হোক, সবসময় এখন পিসির সাথে রিলেভেন্ট থাকবো। ছোটোখাটো প্রবলেম হলে যেন বুঝতে পারে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়, বা অনেক সময় অনেক ছেলেদের বেসিক আইডিয়া থেকে খুলেও দেখতে পারে, চেক করে দেখতে পারে, সেই ধারণা থেকে। তারপরে অনেক ছেলেপেলে একেবারে জেনারেল সফটওয়্যার সেট আপ করতে পারে না, সেটাও যেন সেট আপ করতে পারে, সেই সব বিষয়গুলো কিছু জিনিস জানা থাকলে। তারপরও কারোর যদি কোনো ধরনের সফটওয়্যার বা এই জাতীয় প্রবলেম নিয়ে কোনো কোশ্চেন থাকে, আমি যতটুকু জানি সেখান থেকে হেল্প করবো আর কি। এখন ইন্টারনাল কম্পোনেন্টের মধ্যে প্রথমে আছে হচ্ছে মাদারবোর্ডই হচ্ছে পিসি সব। আমাদের যেমন হেড, পিসির মাদারবোর্ড হচ্ছে ওই হেডের মতো, সব কিছুই প্রসেস হয় মাদারবোর্ডে গিয়ে। মানুষের যদি কোনো সিগন্যাল, মানে ধরো তুমি একটা জিনিস দেখতেছো, কোথায় আসবে? তুমি তোমাকে রিপ্লাই দেওয়ার জন্য কোথায় আসবে? সেটা হেডে আসবে, সেখান থেকে প্রসেস হয়ে কত 1/10 সেকেন্ডের মধ্যে দেখার পর 1/10 সেকেন্ড পরে সেটা রিপ্লাই, মানে যদি তোমাকে যে কোনো হ্যাঁ না যে কোনো একটা মেসেজ তোমাকে দিবে। তো মাদারবোর্ডের কাজটা সেরকম, তুমি যখন কোনো কমান্ড দিবা সেটা মাদারবোর্ডের প্রসেস হয়ে, মানে মাদারবোর্ডের টোটাল কম্পোনেন্টের মধ্যে প্রসেস হয়ে তারপর রিপ্লাই দেবে। তারপর সিপিইউ, ড্রাইভার, এক্সপানশন কার্ড, মেমোরি, পাওয়ার সাপ্লাই। মাদারবোর্ড হচ্ছে মেইন বোর্ড, যেখানে সবগুলা কম্পোনেন্ট একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে, বা সিস্টেম বোর্ডও বলা হয় অনেক সময়। এটা হচ্ছে মাদারবোর্ডের ফিগার, যেখানে র্যাম, রোম, তারপরে এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড বলো, ভিডিও কার্ড বলো, তারপরে কমিউনিকেশন পোর্ট, তারপরে বিভিন্ন ধরনের পোর্ট, সবগুলা কানেকশন জয়েন্ট হচ্ছে মাদারবোর্ডে। তারপর হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মাদারবোর্ডের মধ্যে যে এই অংশটা হচ্ছে সিপিইউ, এই যে এইটা, যেখানে মেইন কমান্ডটা রিভিউ করা হয় সেটা হচ্ছে সিপিইউ। আমরা সিপিইউ বলতে শুধু সাধারণত কেসটাকে বুঝি, আসলে কেসটা না, এমনি কমন নাম হয়ে গেছে যে ওইটা কেস। ঠিক আছে, সিপিইউ হচ্ছে একটা বোর্ড, মানে একটা সার্কিট বোর্ডকে সিপিইউ বলে, যেখানেই মেইন কমান্ড বা যে কোনো ধরনের সিগন্যাল প্রসেস করা হয়, মেইন সিগন্যালটা।
এই যে সিপিইউটা এরকম। তারপর হচ্ছে ড্রাইভারগুলো আসলে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস বলা হয়, ড্রাইভারগুলোকে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস বলা হয়। যেরকম সিডি রোম ড্রাইভার আছে, ডিভিডি রোম ড্রাইভার হতে পারে, হার্ড ড্রাইভ, তারপর ফ্লপি ড্রাইভস, এটা আগে ছিল এখন আর নেই। তারপর জিপ ড্রাইভ, টেপ ড্রাইভার, তারপর পেন ড্রাইভ হতে পারে, সবগুলাই হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ করার জন্য। এটা হচ্ছে হার্ড ড্রাইভের একটা ফটো আর কি। এই যে সিডির মতো হার্ড ড্রাইভের মধ্যে সিডির মতো একটা প্লাটার থাকে, এইখানে মূলত সবগুলো ইনফরমেশন স্টোরেজ করা হয়। আর তুমি যখন কোনো সিগন্যাল দিবা তখন এই কপার ওয়্যারের মাধ্যমে যাবে, এই যে অ্যাকুমুলেটর আর্ম আছে এর মাধ্যমে, এই যে এখানে একটা আছে না কপার ওয়্যার, এইখানে এর মাধ্যমে ইনপুটটা হবে। তুমি যখন দিবা র্যাম থেকে ইনফরমেশনটা এই যে এই আর্মের মাধ্যমে এখানে এসে সিগন্যাল প্রসেস হয়ে এই প্লাটার বা সিডি মতো যেটা দেখতে ওইখানে এসে ইনফরমেশন স্টোর করা হবে। অনেক সময় আমরা হার্ড ড্রাইভে বিভিন্ন ধরনের ইনফরমেশন, ধরো হার্ড ড্রাইভ ক্র্যাশ করে যায়, হার্ড ড্রাইভের কিছু অংশ ডাটা রিকভার করা যায়, এটা নির্ভর করে ড্যামেজের পার্সেন্টেজ কীরকম। অনেক সময় আমরা বলি যে কিছু রিকভার করা যায় না, রিকভার করা যায়। অনেক সময় 100% ডাটা রিকভার করা যায়, তবে এটা একটু মানে কস্টলি, তারপরে যারা এক্সপার্টাইজ তারা রিকভার করতে পারে। আমার নিজের একটা ড্রাইভ রিকভার মানে ক্র্যাশ করে গেছিল, আমি 60% ডাটা রিকভার করতে পারছি সেখান থেকে। হ্যাঁ বলো। তাই মানে আমি বলতেছি এই ড্রাইভারের কথা, মানে হার্ড ড্রাইভ ক্র্যাশের কথা বলতেছো? ওইগুলা রিকভার করা যায়, ওইগুলো যে ফ্ল্যাশ ফরম্যাটিং করে বিভিন্ন সফটওয়্যার আছে এর মাধ্যমে রিকভার করা যায়। আমি বলতেছি মেন হার্ড ড্রাইভের কথা, এটা যদি ক্র্যাশ করে যায় তাও রিকভার করা যায়। আমি নিজে করি না, অন্যজনের মাধ্যমে করাই নিচ্ছি আর কি। তারপর ফ্লপি ড্রাইভ যেটা আগে ছিল এখন আর নেই। এই ফ্লপি ড্রাইভের ইতিহাস হচ্ছে একটা ফ্লপি ড্রাইভের মধ্যে 10টা ডকুমেন্ট ফাইল রাখলে কিন্তু তার বেশি নিতে পারতো না। সেটা দেখছো কেউ ফ্লপি ড্রাইভ? আগে এক ছোট্ট মানে একটা প্লাস্টিকের মধ্যে ছোট্ট একটা চিপ বসানো, দেখা যাচ্ছে যে 1 মেগাবাইট, তারপরে 200-300 কিলোবাইট এরকম এক একটা স্টোরেজ ক্যাপাসিটি। এখন থেকে পেন ড্রাইভই চলে আসছে হয়তো কত 100 বেশি, তাই না? তারপর সিডি রোম বা ডিভিডি রোম, এটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। এরপর আসতেছি র্যাম ইজ মেমোরি দ্যাট দ্য সিপিইউ ইউজ হোয়েন পারফর্মিং এ টাস্ক। র্যাম হচ্ছে মানে টেম্পোরারি মেমোরি স্টোরেজ ডিভাইস। তুমি যখন কোনো একটা সিগন্যাল ইনপুট দিবা, ওই সিগন্যালটা প্রথমেই স্টোর হবে র্যামে। এই জন্য পিসি আমরা কন্টিনিউ রিফ্রেশ করি, কারণ একটা তুমি কন্টিনিউ কাজ করতেছো, যদি রিফ্রেশ না করো ওই যে টেম্পোরারি যে কাজগুলো সেগুলা র্যামে স্টোরেজ হয়ে গেল, ওর জন্য ওর ক্যাপাসিটি নষ্ট হয়। এই জন্য রিফ্রেশ করলে সেটা আবার একেবারে সবগুলো ডিলিট হয়ে যাবে, তোমার সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসে সেটা স্টোর হয়ে যাবে। এটা মাদারবোর্ডের সাথে কানেক্ট থাকে। আমরা এটা সবারই জানা যে যত বেশি র্যামের ক্যাপাসিটি হবে পিসি তত ফাস্ট হয়, কারণ মানে তুমি যত ডাটা প্রসেস করবা তার সিগন্যালটা র্যামের মাধ্যমে হয়ে যাবে। হার্ড ড্রাইভের কোনো কাজ নাই, সেটা শুধু স্টোর করবে, কোনো প্রসেসিং এর কাজে নাই। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম। তারপর এক্সপানশন কার্ড। দেখো এক্সপানশন কার্ড থাকে অনেক ধরনের, যেটা মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকে। এটা অনেক সময় নেটওয়ার্কের কাজে ব্যবহার করা হয়, ভিজুয়াল ডিভাইসের কাজে। এটা একসাথে এক্সটার্নালও হতে পারে, অনেক সময় আমরা গ্রাফিক্স কার্ড এক্সটার্নাল লাগাই, আবার ইন্টিগ্রেটেড মানে বিল্ট ইনও হতে পারে। ভিডিও কার্ড, এটাকে আমরা টিভি কার্ড বলি, যে এটা মনিটর, তারপরে কি বলে এটাকে মাদারবোর্ডের সাথে একটা এক্সট্রা কার্ড লাগাই দিলে এটা ভিজুয়ালের কাজে ব্যবহার করা হতে পারে। তারপর গ্রাফিক্স কার্ডটা যেটা বলি, সাউন্ড কার্ডও থাকতে পারে, আমরা দেখবো আর কি আস্তে আস্তে। ইন্টিগ্রেটেড কার্ড, এটাকে আমরা ল্যান কার্ড বলি। একটা পোর্ট থাকে, এর মাধ্যমে এটা এখন ম্যাক্সিমাম মানে যদি তুমি ডেস্কটপ কম্পিউটার ধরো সবটাতেই বিল্ট ইন আছে, ল্যাপটপেও আছে, কিন্তু এর আগে মানে আজ থেকে আমরা যখন প্রথম ভর্তি হয় তখন এটা ছিল না, তোমাকে লাগাই নিতে হবে। ল্যান কার্ডের এই যে ইন্টিগ্রেটেড কার্ড বা ল্যান কার্ড যেটাকে বলে, এটা ছিল না।
তারপর এখন অনেক কিছুতে গ্রাফিক্স কার্ড, এক্সটার্নাল কার্ডের মধ্যে গ্রাফিক্স কার্ড লাগানো থাকে না। তুমি যদি গেম বা হাই রেজুলেশনের কোনো গ্রাফিক্সে কাজ করতে চাও সেক্ষেত্রে এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড লাগাই নিতে হয়। এরপর আসি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই ক্রুশিয়াল ইম্পর্টেন্ট একটা পিসির জন্য। এটা পাওয়ারকে কনভার্ট করে, ধরো ওয়াল পাওয়ার বা একেবারে যেটা র পাওয়ার তুমি সাপ্লাই দিচ্ছ, সেখান থেকে পিসির যে পাওয়ারটা দরকার সেটুকু কনভার্ট করে দেয়। সাধারণত নর্মাল এসি কারেন্টকে লো ভোল্টেজ ডিসিতে কনভার্ট করে পাওয়ার, সব জেনারেল পাওয়ার সাপ্লাইগুলোয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এটার কন্ট্রোলার থাকে, দেখবে এখন ম্যাক্সিমাম পিসিতে আছে, মানে ধরো ভোল্টেজ কম বেশি করা যায়, ঠিক আছে। দেখবা পিসির এই যে পাওয়ার সাপ্লাইয়ের এই যে এইখানে একটা সুইচ আছে, বেশ কয়েকটা এখনকার পিসিতে, আগের দিনের গুলোতে নাই, আগের গুলায় শুধু অন অফ। এখন এটা কন্ট্রোল করার জন্য মানে কত ভোল্টেজ তুমি দিবা এর উপর এরকম কন্ট্রোলার আছে, ম্যানুয়াল কন্ট্রোলার বলে। এছাড়াও এই যে আমি বিভিন্ন ধরনের এক্সটার্নাল ডিভাইস, ইন্টারনাল ডিভাইস দেখালাম, তারপরে এছাড়াও কিছু কমিউনিকেশন পোর্ট থাকে পিসির সাথে। এটা স্পেশাল কেস, ইন্ডাস্ট্রিয়াল পারপাস যদি ইউজ করা হয় সেই ক্ষেত্রে কিছু পোর্ট থাকে, যেরকম সিএনসি মেশিন, অটোমোবাইল, তারপর রোবোটিক ডিভাইস, এগুলো কানেক্ট করার জন্য আরও কিছু এক্সটার্নাল পোর্ট লাগানো যায়, যেটাকে কমিউনিকেশন পোর্ট বলে। তারপরে জেনারেল কমিউনিকেশন পোর্ট যদি বলি, কিবোর্ড, আমরা আসতেছি মানে কমিউনিকেশন পোর্টের কথা। আর কিবোর্ড হচ্ছে একটা এক্সটার্নাল ডিভাইস, কিবোর্ড যার সাথে কানেক্ট করবো মাদারবোর্ডের যে পোর্টের মাধ্যমে, সেটাই হচ্ছে কমিউনিকেশন পোর্ট। তারপর মাউস, মডেম, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, তারপর ইউএসবি, এগুলো হচ্ছে। এই সাইডেরটা কি আর এটা কি তোমাদের সবারই জানা আছে, তারপর বলতে পারবো এটা কি, মানে দুইটাই পোর্ট, দুইটা ডিফারেন্ট। এটা আমরা সবাই জানি মোটামুটি। এটা কি, কোন ধরনের পোর্ট? এটা ইউএসবি পোর্ট। আর এটা বারকোড, এটা হচ্ছে কোড। এই ধরনের পোর্ট এখন খুবই কম দেখা যায়, এটা উঠে যাচ্ছে আস্তে আস্তে। তারপরও কনভার্টার পাওয়া যায় এখন, আবার কনভার্টার পাওয়া যায় না, কনভার্টার পাওয়া যায়। ইউএসবি পোর্ট, এই দুই ধরনের পোর্ট আমরা কমিউনিকেশন পোর্ট হিসেবে ইন জেনারেল বেশি দেখি আর কি। এই বিভিন্ন ধরনের কনফিগারেশন লেখা আছে যে কোন ধরনের পোর্ট কি কাজ ইউজ করা হয়। একটা অ্যালার্ম দেওয়া আছে যে যদি মাউসের পোর্ট আর কিবোর্ডের পোর্ট একসাথে অল্টারনেট না করাই ভালো, অনেক সময় ঝামেলা হয় এতে। আগে এই জিনিসটা হতো, বারকোডের যে পোর্টটা থাকে মাউসের জন্য যা, কিবোর্ডের জন্য তাই, লাগাই দিলে কি কাজ করবে না, ডিফারেন্ট কালার থাকে অনেক সময়। এরপরে থাকে মডেম। দেখো, মডেমস আর নর্মাল এক্সপানশন কার্ড দ্যাট কন্টেন টু ফোন জ্যাক্স। এটা ফোনের মতোই একটা রিমোট এরিয়া থেকে বা একটা এরিয়া থেকে সিগন্যাল প্রসেস করার কাজে ইউজ করা হয়, যেটা আমরা নেটওয়ার্কিং এর কাজে বেশি ইউজ করি মডেম। তারপর নেটওয়ার্ক ইন্টারফেস কাজ, আমরা এটা সম্পর্কে বলছি আর কি, যেটা ল্যান কার্ড বললাম। এটা একটা পিসি থেকে একটা পিসির মধ্যে হতে পারে, একটা ডাটাবেস সার্ভিস থেকে পিসির মধ্যে হতে পারে। কানেকশনের জন্য যে কার্ডটা আমি ইউজ করি সেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি কার্ড। এরপর আসি ইউএসবি। ইউএসবি হচ্ছে পোর্ট, সেটা ইউনিভার্সাল সিরিয়াল বাস বলে। এটা বিভিন্ন ডিফারেন্ট টাইপের হতে পারে। এটা কিবোর্ড, মাউস, এই বিভিন্ন পোর্ট কানেকশনের জন্য ইউএসবি পোর্ট আমরা ইউজ করি। এরপরে এইচডিএমআই, হাই ডেফিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। এটাও দেখবা যে যখন ওই যে ভিডিও সাপ্লাই থাকে টিভি কার্ডে, বিশেষ করে দেখবে এই ধরনের পোর্ট আছে। তারপরে ওই যে বারকোডও আছে টিভি কার্ডে, যদি হাই রেজুলেশনে কোনো ডেটা ট্রান্সফারিং কাজে ইউজ করা হয় সেক্ষেত্রে এই ধরনের পোর্ট কাজে দেয়। এরপরে আসি স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস দুই টাইপের, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি স্টোরেজ ডিভাইস কোনটা? র্যাম। আর সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস বিভিন্ন ধরনের ড্রাইভ, হার্ড ড্রাইভ হতে পারে, সিডি রোম ড্রাইভ হতে পারে, ফ্লপি ড্রাইভ, পেন ড্রাইভ, এই যে ফ্লপি ড্রাইভ, হার্ড ড্রাইভ, এগুলো সব সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। ইউএসবি পেন ড্রাইভ, এক্সটার্নাল হার্ড ডিস্ক, এটাও সেকেন্ডারি হার্ড ডিস্ক, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। কিছু রিমাইন্ডার, এটা আমরা জানি, তারপর আরেকবার স্মরণ করে দেওয়া। দেখো, র্যাম স্টোর ইনফরমেশন দ্যাট ইজ কারেন্টলি অ্যাক্টিভ। তুমি যখন কাজ করবা তখন সে কিছু ইনফরমেশন রেখে দিবে, কিন্তু যখনই পাওয়ার অফ করবা বা কানেকশন অফ করে দিবা সে আর ইনফরমেশন রাখতে পারবে না। এই জন্য পাওয়ার অফ করার পূর্বে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসে সেটা সেভ করে রাখা।
অনেক সময় অনেকেই দেখা যাচ্ছে কাজ করতে করতে কন্টিনিউ না সেভ করলে পাওয়ার অফ হয়ে গেলে, বিশেষ করে যাদের পাওয়ার সাপ্লাই নেই এই প্রবলেমটা হয়। দেখা যাচ্ছে অর্ধেক কাজ করছো কিন্তু অফ হয়ে গেছে, বাকিটুকু রিকভার করতে পারবে না। তারপরে দুইটা ডিফারেন্স র্যাম এবং রোমের মধ্যে। র্যাম স্ট্যান্ড ফর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। RAM changes constantly as the CPU need different items in memory based on the user request. RAM কোনটা, যে যখন তুমি সাপ্লাই দিবা বা ইউজার যে কোনো একটা সিগন্যাল প্রসেস করবে সেটা ইনস্ট্যান্টলি স্টোর করার কাজে যেটা ইউজ হবে। RAM is lost when power is removed. তুমি পাওয়ার অফ করে দাও বা কাজ বন্ধ করে দিলে RAM তার মেমোরিগুলা ডিলিট করে দিবে, ঠিক আছে। কিন্তু রোমে সেটা হবে না। রোম কি? রোম হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। ROM does not change. ROM is not lost when the power is removed from PC. তুমি পাওয়ার অফ করে দিলে সেখানে যদি যে ডেটা সেভ করা থাকবে, যদি সেটা ক্র্যাশ করে না যায় বা একদম নষ্ট না হয়ে যায় তাহলে সেটি স্টোর করবে। এটা রোমে বিশেষ করে ধরো সিডি রোম, ডিভিডি রোম, এটা পিসি অপারেট করার কাজে বা বুট করার কাজে অনেক সময় ইউজ করা হয়। রিড অনলি মেমোরি রোম স্ট্যান্ড ফর ব্রাউজার। এটা এক ধরনের প্রোগ্রাম, ইন্টারনেট থেকে বিভিন্ন ইনফরমেশন সার্চ করার জন্য বা ব্রাউজ করার কাজে যে ধরনের প্রোগ্রাম ইউজ করে, ব্রাউজিং এর জন্য যে প্রোগ্রাম ইউজ করা হয় সেটাই হচ্ছে ব্রাউজার। বিভিন্ন ধরনের ব্রাউজার তোমরা সবাই নাম জানো, এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, বিভিন্ন ধরনের আছে। এটা ডিফারেন্ট ব্রাউজারের ডিফারেন্ট ফরমেশন থাকে, তারপরে ইন্টারফেসটা ডিফারেন্ট থাকে। তবে কিছু কিছু ব্রাউজার বিভিন্ন সাইটের জন্য রিকমেন্ড করা থাকে, যেরকম আমাদের কুয়েটের সাইট যদি তুমি ইউজ করো সেই ক্ষেত্রে রিকমেন্ডেড ব্রাউজার হচ্ছে মজিলা ফায়ারফক্স। দেখবা আমাদের ওই যে তোমরা পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে না, রেজাল্ট দেখা যায় ওইখানে রিকমেন্ড করে যে মজিলা ফায়ারফক্স ইউজ করতে। তারপর আমাদের পার্সোনাল কিছু ধরো তোমাদের নাম্বার ইনপুট করার কাজে যদি তুমি ধরো গুগল ক্রোম দিয়ে ইনপুট দিতে চাও, সেই ক্ষেত্রে অ্যাকচুয়াল ফরমেশন আসে না, অনেক কিছু মিসিং দেখায়। মিসিং দেখায় বলতে দেখা যায় ইনপুটের ঝামেলা হয়, সেক্ষেত্রে রিকমেন্ডেড ব্রাউজার থাকে আর কি কিছু কিছু সাইটের জন্য। এরপরে এলসিডি মনিটরের টাইপ, সিআরটি ক্যাথোড রে টিউব আমরা সংক্ষেপে বলি। এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলইডি হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। এটা হচ্ছে মনিটরের, প্রথমে এটা ছিল দেখো, তারপরে এলসিডি আসছে, এখন এলইডি। এরপরে পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এটা বিভিন্ন ধরো কোনো একটা ডক ফাইলকে খুব ইজিলি মুভ করানোর জন্য উইদাউট ফরম্যাট চেঞ্জ পিডিএফ হচ্ছে সব থেকে কমফোর্টেবল। এটা অ্যাডোব রিডার দিয়ে রিড করা যায়, এটা আর বলার দরকার নেই। এটা একটা ইম্পর্টেন্ট টার্ম দেখো, ইসিই, ইরোর কারেক্টিং কোড। আমরা যখন কম্পিউটারে ব্রাউজ করি অনেক সময় কিছু ইনফরমেশন মানে অটো কমান্ড চলে আসে, আর আমরা সেটা দিয়ে ডোন্ট সেন্ড এরকম কিছু ইনফরমেশন আসছে না। এটা হয় যে তুমি যখন ধরো বিভিন্ন ধরনের কমান্ড দিচ্ছ, সেই কমান্ডে ভুল হয়, মানে যে ধরনের, ওটা তো আর মানুষ না, আমি তোমাকে বোঝাই বললাম তুমি আমার ইমোশনটা বুঝলা, সেটা না। তুমি যেভাবে ওর যেভাবে ইনপুট দেওয়ার কথা সেভাবে তুমি দিতে পারতেছো না, সেক্ষেত্রে ও ভুল ধরে। ঠিক আছে, ভুল ধরে কোত্থেকে? র্যাম থেকে ভুল ধরে, র্যাম থেকে সিগন্যাল পাঠায় যে আমি যেভাবে চাচ্ছি সেইভাবে না। সেক্ষেত্রে আমরা অনেক সময় ডোন্ট সেন্ড দিয়ে দিই। সেন্ড দিলে পারে ও অটো কারেকশন খুঁজে নেবে, ঠিক আছে। ডোন্ট সেন্ড দেওয়ার কারণ কি? যাতে তুমি ওটা স্বীকার করতেছো না, আবার ট্রাই করবা। ওটা দিলে সে অটো, যদি নেট কানেকশন থাকে বিশেষ করে, তাহলে সে তার অটো যে কারেকশন, ওই ইরোটাকে কারেক্ট করার জন্য যে ধরনের কমান্ড দরকার সে নেট থেকে খুঁজে নেবে। এটাকে ওই কোডটাকে বলে ইসি, ইরোর কারেক্টিং কোড, ইসিসি। তারপরে দেখো ডেটা। ডেটা দুই ধরনের হতে পারে, এটা প্রথম ক্লাসে বলছি। একটা হচ্ছে ডেটা, একটা ইনফরমেশন। আনপ্রসেসড র ফ্যাক্ট ফিগারস আর নোন অ্যাজ ডেটা। আনপ্রসেসড, ধরো তুমি একটা ফিগার উপর কাজ করতেছো, 50% কাজ সেটা সেভ করা আছে, তাহলে সেটা ডেটা হিসেবে মানে ট্রিট করা হবে। কিন্তু যখন একেবারে প্রসেসড করা হয়ে যাবে, ফিনিশ প্রোডাক্ট, তাহলে সেটা ইনফরমেশন হবে। এই দুইটা ডেফিনেশনে আসবে। তারপরে দেখো ডেটাবেজ। ডেটাবেজ কি? ধরো একটা টেবিল, তারপরে আর কিছু, ধরো একটা র ফাইল, সেখান থেকে কিছু ইনফরমেশন নিতে পারবা, এটা হচ্ছে ডেটাবেজ, যেটা তুমি ম্যানিপুলেট করতে পারো। ধরো একটা ডক ফাইলের মধ্যে 5-10টা টেবিল আছে, সেখানে কিছু ইনফরমেশন আছে যেটা তুমি চাইলে চেঞ্জ করতে পারবা। এই ধরনের ফাইলকে বলবো ডেটাবেজ। আমরা ডেটাবেজ বলতে বিশাল কিছু বোঝাচ্ছি না,
যে কোনো একটা ফাইলের মধ্যে যেটা তুমি ম্যানিপুলেট করতে পারবা, যার ইনফরমেশন তুমি চেঞ্জ করতে পারবা, সেটাই হবে ডেটাবেস। এরপর আসি ডেটাবেস সার্ভার। এটা আবার অন্য জিনিস। এটা হচ্ছে যে একটা সার্ভার মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকতে পারে। ধরো একটা পিসির সাথে আরেকটা পিসি কানেক্ট করলে সেটা সার্ভার হয়ে যাবে, ডেটাবেস সার্ভার। মানে সবগুলা ডাটা যদি একটা কমন ওয়ের মধ্যে থাকে, একজন আরেকজন এটা শেয়ার করতে পারবে, একজন আরেকজন এটা ডিলিট করতে পারবে। তবে ইউজার পিসির বা ইউজারের অনুমোদন লাগবে। অনেক সময় অ্যালাউ করে দেওয়া হয় যে কমন, যে কেউ চাইলে ডিলিট করতে পারবে, এডিটও করতে পারবে। আবার এরকম করা হয় যে শুধু কপি করতে পারবে, এই ধরনের ইনফরমেশন দেওয়া যায়। তোমরা যারা ল্যান ইউজ করো তারা বলতে পারবে আর কি। তো এই যে 2-3টা পিসিকে একটা কানেক্ট করলা, তাহলে এটা ডাটাবেস সার্ভার হয়ে গেল। বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে, চাইলে তুমি ডিলিট করতে পারো, কপি করতে পারো। এবার আসছে ব্লুটুথ। ব্লুটুথ হচ্ছে কমন পোর্টেবল ডিভাইস, ল্যাপটপ, তারপর মোবাইলের জন্য। এরপর একটা স্লাইডে আমি এমনি দিয়ে দিব, তোমরা এমনি পড়ে নিবা। সেটা হচ্ছে মিনি কম্পিউটার, শুধু মোবাইলের উপরে 10টা বা 12টার মতো স্লাইড আছে, পড়লে বুঝতে পারবো। এই তো এখানেই শেষ। আমরা পিসির বিভিন্ন কম্পোনেন্ট শিখলাম, তারপরে টুকটাক টাস্কগুলো কীরকম, পোর্ট, স্টোরেজ ডিভাইস এবং কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি। এর বাইরে যদি কিছু থাকে তাহলে আমার সাথে শেয়ার করো। হ্যাঁ বলো।